কিশোর ভারতী স্টেডিয়ামের ফিল্ড টার্ফে আগুন। স্টেডিয়ামে পাতার জন্য টার্ফ রাখা ছিল এবং স্টেডিয়ামে বিজয়গড় কলেজের ছেলেদের পিকনিক চলছিল। সিগারেটের টুকরো থেকে এই ফিল্ড টার্ফে আগুন লাগে এমনটাই অনুমান। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রয়েছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। অমৃতাংশু, এখন কি পরিস্থিতি? আগুন কি নেভানো সম্ভব হয়েছে? আগুন নিভে গেছে, কিন্তু গোটা বিষয়টা যেভাবে বলা যায় সেটা হচ্ছে এক কথায় বললে একটা পরিকল্পনাহীন উদ্যোগের দুঃখজনক পরিসমাপ্তি। আসলে এটা যে স্টেডিয়ামের ফিল্টার না, স্টেডিয়ামে রাখা ফিল্টার, যে ফিল্টার গুলো আসলে বহু টাকা খরচ করে, প্রায় 5 কোটি টাকা খরচ করে জুহরদিতে বসানো হয়েছিল এবং যেগুলো অত্যন্ত নিম্নমানের ছিল বলেই বারবার দাবি উঠেছিল যে এখানে প্লেয়াররা চোট পাচ্ছে এবং এখান থেকে এই ফিল্টারটা তুলে ফেলা হোক। তো শেষ পর্যন্ত সেটা যেটা এর আগের সরকারের আমলে লাগানো হয়েছিল সেটা এই সরকারের আমলে এসে সেটা তুলে ফেলা হয় এবং জুহরদিকে আবার ঘাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে সেই ফিল্টার গুলো তুলে নিয়ে রাখা ছিল, পাকিয়ে মানে মুড়িয়ে নিয়ে রাখা ছিল এই কিশোর ভারতীতে। পরিকল্পনা ছিল এখানেই বসানো হবে, কিন্তু এই ফিল্টার গুলো বসানোটাও রীতিমতো ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ দুটোই আর কি, যার জন্য সেই কাজটাও খুব বেশি এগোয়নি এবং তার সঙ্গে মান নিয়ে বিতর্ক ছিলই। সেইখানেই আগুন লাগে এবং এই পিকনিকের সময় আগুন পড়লে যে এইগুলো জ্বলে যাবেই সে তো খুব স্বাভাবিক, তার কারণ বেসিক্যালি রাবারের তৈরি এগুলো। এবং আগুন না লাগলেও এগুলো অবশ্য কি অবস্থায় ছিল সেটাও অবশ্য বলা যায় না পূজা, তার কারণ এগুলো নিয়মিত পরিচর্যার দরকার হয়। জুহরদিতে পাতা থাকা অবস্থাতেই এর পরিচর্যা নিয়ে প্রশ্ন উঠেছিল, যার ফলে বিভিন্ন জায়গায় রাবারের ঘাসগুলো উঠে যেতে শুরু করেছিল। এগুলোকে নিয়মিত জল দিতে হয় এগুলোকে মানে ব্যবহারের মতো জায়গায় রাখতে গেলে। সেখানে 2 বছর প্রায় এগুলো এরকম ভাবে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে, ফলে কি অবস্থায় ছিল সেটাও বলা যায় না, আদৌ ব্যবহারযোগ্য ছিল কিনা সেটাও বলা যায় না। কিন্তু এবার সমস্ত পরিকল্পনাই শেষ হয়ে গেল এই একটা আগুনের ফুলকিতে। পূজা, ধন্যবাদ। অমৃতাংশু ভট্টাচার্য আমাদের অ্যাসোসিয়েট এডিটর ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মদন তামাং হত্যা মামলায় স্বস্তি বিমল গুরুংদের। মোর্চা নেতা বিমল গুরুং সহ অভিযুক্ত 23 জনের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায় ডিভিশন বেঞ্চ। এর আগে গুরুংদের গ্রেফতারের ওপর স্থগিতাদেশ জারি করেছিল আদালত। আদালতের প্রতি তাদের আস্থা রয়েছে, কোর্টের নির্দেশ তারা মেনে চলবেন, ফোনে জানিয়েছেন মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং। अभी भी कोर्ट में सब जुडिस है, तो कोर्ट का ऊपर में हम लोग का बोलने का कोई कमेंट नहीं है। अभी भी आज हम लोग ने जो सुना है कि हम लोग को बेल मिल गया, एंटीसिपेटरी बेल मिल गया, तो 21 दिसंबर तक कोर्ट में जाके हम लोग को प्रोड्यूस होना चाहिए और वहाँ पर सरेंडर करना चाहिए। हम लोग जरूर कानून को रेस्पेक्ट करते हुए हम लोग आएंगे और हम लोग वहाँ पर जामीन में हम लोग सरेंडर करेंगे। জমির বিনিময়ে দিতে হবে চাকরি, এই দাবিতে আসানসোলে ইসিএল এর খোলা মুখ বর্ণনা কল্যাণীতে তৃণমূলের নেতৃত্বে শুরু হলো অনশন। এর জেরে বন্ধ খনির উৎপাদন। অনশনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের দাবি, 1 বছর আগে কয়লা খনির জন্য জমি দিলেও এখন কেউ চাকরি পাননি। বারবার আবেদন করেও লাভ হয়নি বলে তাদের অভিযোগ। অনশনে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের আসানসোল উত্তর ব্লক সভাপতি উৎপল সিনহা। এই খনি থেকে প্রতিদিন 2000 মেট্রিক টন কয়লা তোলা করা। অনশন চললে তাদের ক্ষতি হবে দাবি খনি কর্তৃপক্ষের। দাবি না মানলে অনশন চলবে, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। তাই জন্য আমরা উৎপাদন বন্ধ হবে এটাকে বড় কথা নয়, মানুষের সাথে প্রতারণা করে তারা উৎপাদন করছে। উৎপাদন করার যে শর্ত থাকবে, জমি কর্তৃপক্ষ কিনে নিবেদন করে চাকরি দিয়ে প্রত্যেকটা লিজ পাট্টা বর্গাদার যা মূল্য, এই মূল্য বসিয়ে দেওয়ার পরে উৎপাদন করা প্রসেস হয়েছে। ওই হেডকোয়ার্টার থেকে 15টা অ্যাপ্রুভাল হয়ে গেছে, যেটা খুব জলদি হয়ে যাবে। আর 15টা চাকরি আবার নেক্সট মাসে হয়ে যাবে, 30 নৌকরি হয়ে যাবে। আর তারপরে আমরা এখান থেকে পাঠিয়েছি 40টা, আর বাকি প্রসেসে আছে আর 40টা চলে যাবে। একটুকু সময় লাগছে নিশ্চয়ই এতে, কিন্তু হয়ে যাবে, জলদি হয়ে যাবে।
কালনায় যুবককে হাসুয়ার কোপ, তদন্তে উঠে এলো এক নতুন তথ্য। দুই বান্ধবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জানালো পুলিশ। দুই বান্ধবী নাসিমা ও দীপা সমকামী ছিল। নাসিমার মা ও প্রতিবেশীদের বক্তব্যে উঠে এলো এমনই তথ্য। বিয়েতে ক্ষুব্ধ ছিল নাসিমা, সেই কারণেই খুনের পরিকল্পনা। সঞ্জয় রাজবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জয়, কেন এভাবে খুনের পরিকল্পনা করতে হলো? কোন রকম কথা বলে কি বিষয়টি সমাধান করা যেত না? দেখুন, এটা তো অনেক বড় প্রশ্ন, সমাধানের জায়গা, কিন্তু ব্যাপারটা সেই সমাধানের কোনো দুই বান্ধবীর মধ্যে কোনো কেউ সমাধানের পথে যাননি। তার মধ্যে হচ্ছে দীপা পণ্ডিতের সাথে নাসিমা খাতুন এদের অনেকদিন ধরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সে সম্পর্কে ইতি টেনেছিল কিন্তু দীপা। কিন্তু অবশেষে ইতি টানার পরও কিন্তু স্থানীয় যুবক চিরঞ্জিত পালের সাথে একটা প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে এবং তার সাথে বিয়েও ঠিকঠাক হয়ে যায় এবং আইন মোতাবেক মতো খাতা কলমে বিয়ে ছেড়ে ফেলেন। কিন্তু নাসিমার চাপে পড়ে কিন্তু দীপা আবার সেই যে খাতা কলমের বিয়েটা ভেঙে যায় এবং তারপরে কিন্তু আবার সে একই যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আবার পুনরায় জড়িয়ে পড়ে। তারপরে কিন্তু চিরঞ্জিতকে এই দুজনের মাঝে যে চিরঞ্জিত ছিল পথের কাটা, সেই পথের কাটা সরাতেই কিন্তু নাজিমা এবং দীপা দুজনেই মিলে একটা ষড়যন্ত্র করে এবং তাকে বলে ডেকে নিয়ে এসে তাকে গোলা হাসিয়ার কোপ মারে। ইতিমধ্যে কিন্তু প্রথমে কিন্তু দুজনে এই খুনের বিষয়টা, অ্যাটেম্প টু মার্ডার যেটা খুনের চেষ্টার বিষয়টা, সেটা কিন্তু দুজনা পুলিশের কাছে কোন রকম মুখ খুলতে চায়নি। কিন্তু অবশ্যই জেলার মুখে কিন্তু এরা দুজনে স্বীকার করে তাদের সাথে দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে যাতে দুজনের মধ্যে না মাঝখানে ঢুকে পড়ে চিরঞ্জিত পাল, তারপরে কিন্তু তারা ডিসিশন নেয় যে চিরঞ্জিতকে পৃথিবী থেকে চলে দিতে হবে। ধন্যবাদ। সঞ্জয় রাজবংশী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। মেয়েকে বাঁচাতে গিয়ে জমাইয়ের ছুরি খেয়েও 6 ঘন্টা বেঁচে রইলেন 70 বছরের শাশুড়ি। পরে অপারেশন করে শরীরে গেঁথে থাকা ছুরি বের করলেন চিকিৎসকেরা। এই ঘটনা ঘটেছে মালদার ভূতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। বছর 2 আগে ওই এলাকার বাসিন্দা কৃষ্ণ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় কবিতা মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য কবিতার ওপর চাপ দিত কৃষ্ণ। টাকা না পেয়ে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন শুরু করে সে। নির্যাতনের জেরে বাপের বাড়ি চলে গেলেও সেখানেও কবিতাকে মারধর করে কৃষ্ণ। বাধা দিলে শাশুড়ি মিনতি মণ্ডলকে ছুরি দিয়ে আঘাত করে সে। ছুরি বিঁধে যায় মিনতি দেবীর পিঠে। এরপরই উধাও হয়ে যায় কৃষ্ণ। আহত মিনতি মণ্ডলকে নিয়ে যাওয়া হয় ভূতনি হাসপাতালে, সেখান থেকে আনা হয় মালদা হাসপাতালে। এর মধ্যে কেটে যায় 6 ঘন্টা। এরপরই অপারেশন করে মিনতি দেবীর শরীরে বিঁধে থাকা ছুরি বের করেন চিকিৎসকেরা।